এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছে আমি সুব্রত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সন্ধ্যা 7টা। ঠিক সন্ধ্যা 7টা মানেই আমাদের বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। বাংলার বিভিন্ন প্রান্তের বাছাই করা খবর নিয়ে থাকে তার বিশ্লেষণ। থাকেন আমাদের সঙ্গে ডেস্ক পার্সন এবং গ্রাউন্ড জিরো থাকেন আমাদের প্রতিনিধিরা। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেস্ক পার্সন বিপ্লব চ্যাটার্জি। বিপ্লবদা, স্বাগত এক্সপ্রেস নিউজে। যে বিষয়ের দিকে আমরা প্রথমেই চোখ রাখবো, বালি পাচার তদন্তে প্রথমবার অভিযান চালালো ইডি। সোমবার সকালে ঝাড়গ্রাম ও কলকাতার বেহালায় একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রথমবার বালি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ নিল ইডি, এবং শুধুমাত্র কিন্তু বিপ্লব রাজ্যে একটা দুটো জায়গা নয়, একসঙ্গে 22টা জায়গায় কিন্তু এই অভিযান কিন্তু ইডি চালিয়েছে। কিভাবে দেখা হচ্ছে বিষয়টাকে? অ্যাকচুয়ালি তুমি যদি দেখো আজকে মানে সারা দিন ধরে ইডি কিন্তু এবার বেছে নিয়েছে বালি পাচারকারীদের, তাই না? যদি ভালো করে দেখা যায় তাহলে দেখবে যে প্রথমেই যদি দেখা যায় আজকে মানে পুরো এই জেলা জুড়ে, হুগলি জেলা জুড়ে একদম এর বাছা হয়েছিল, যেখানে সবচেয়ে বড় কথা আমি যেটা বলি যে গোপীবল্লভপুর 2-তে বেহালায় যেমন হয়েছে, যেটা আমাদের মাধ্যম জানতে পারছি, প্রতিনিধি মাধ্যম যেটা জানতে পারছি, যে প্রত্যেকটা জায়গায় 20 জনের একটা টিম ছিল। তোমাকে গোপীবল্লভপুর 2 ব্লকে বলি, এরা হচ্ছে চর্চিতা 1 নম্বর অঞ্চলের ভামাল গ্রামের অমরজিৎ বেরা, পিতা অনন্ত বেরা, এর বাড়িতে মানে বালি মাফিয়ার সঙ্গে যুক্ত, যারা বালি খাদানের সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে এখানে কিন্তু। তারপরে যদি দেখা হয় একদম 2 নম্বর অঞ্চলের নোটা 2 নম্বর অঞ্চলের আশকলা গ্রামের দুঃখীরাম বাগ, পিতা হাসু বাগ। আমি তোমাকে এক এক করে নামগুলো সুব্রত বলছি, তুমি যদি ভালো করে দেখো যে কাদেরকে বেছে নেওয়া হয়েছে। আমি আরও আমার মনে হয় এক এক করে আমরা যদি নামগুলো বলতে শুরু করি, এবং এদের দুজনের বাড়িতে আজকে ইডির 3টে গাড়ি এসেছিল। এরা দুজন বালি গাড়ির ড্রাইভার ছিল, এরা দুজনেই ছিল বালি গাড়ির ড্রাইভার, একেবারে ঠিক আছে। এবং এর পাশাপাশি বিপ্লব আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে জিডি মাইনিং যে প্রাইভেট লিমিটেড যে সংস্থা, সেই সংস্থার দিকে কিন্তু বিশেষ করে নজর রয়েছে ইডির, এবং সেই সংস্থার এক আধিকারিক ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তার বাড়ি থেকে কিন্তু প্রায় একাধিক লক্ষ লক্ষ টাকা কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে, এমনটাও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। একদম একদম। আমরা মনে হয় প্রথমে একটু যদি প্রতিবেদনটা দেখতে পারি তাহলে বোধহয় খুব ভালো। একেবারে। সাত সকালে ইডির হানা, এই প্রথম বালি পাচার তদন্তে নামল ইডি। সোমবার সকালেই একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণিতেও তল্লাশি চালানো হয়। জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হয়। একে একে জেলার 6টি আলাদা জায়গায় অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এদিন ভোরে প্রায় 20 জনের একটি বিশেষ দল পৌঁছায়। শেখ জাহিরুল আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সুবর্ণরেখা নদীর পাড়েই এই বিশাল আকার 3তলা বাড়িটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের অভিযোগ জাহিরুল আলীর বিরুদ্ধে। সূত্রের খবর, নয়াগ্রাম থানার ভামাল গ্রামে বালি কারবারি অনন্ত বেরার বাড়িতে, অমরজিৎ বেরার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি বেলিয়া বেড়া থানার আশকোলা গ্রামে দুঃখীরাম বাগের বাড়িতেও হানা দেয় ইডি। জানা গেছে জাহিরুল আলীর বালি খাদান রয়েছে। ইডি সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি চালাতে আসেন। তিনি আগে ভিলেজ পুলিশ ছিলেন বলেও জানা গেছে। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবারি শুরু করেন। জাহিরুল আলীর গাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি বালির ব্যবসা করেন, তবে কোনো বেআইনি কাজ করেন বলে মনে হয় না। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ইডির মোট 4 থেকে 5টি টিম তদন্তে নেমেছে। একাধিক জায়গায় তল্লাশি চালানো শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এরপরই সম্প্রতি মামলা দায়ের করে ইডি, তারপর আজকের এই অভিযান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইডির এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ বালি খাদান কাণ্ডে এর আগেও একাধিকবার জেলা প্রশাসনের অভিযান হলেও এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার হানায় আলোড়ন পড়েছে গোটা জেলায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একেবারেই বিনোদয় আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা বিষয় কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে চাকরি, রেশন এবং কয়লার পর বালি, যেটা রাজ্যে কিন্তু এই প্রথম, কিন্তু এই বারংবার এই দুর্নীতির এই জায়গাগুলো তৈরি হচ্ছে কি করে? প্রশাসন কি কোথাও দাঁড়িয়ে কি একটা প্রশাসনের গাফিলতি কি সামনে আসছে না? না, একটা ব্যাপার তুমি বোঝো যে ইডির হানা এখন পর্যন্ত যা দেখা গেছে, পরপর ইডির হানা যদি দেখো, যে খাদ্য আইন যখন হলো তখন একবার ইডির হানা দেখতে পেলাম আমরা, এবং একজন মন্ত্রী, আমাদের রাজ্যের একজন মন্ত্রীর বাড়িতেও সেই সময় হানা হয়েছে। সেই হানা কেসে ধরা পড়েছে শেখ শাহজাহানের মতো লোক। একটা কোথাও একটা অন্য গন্ধ আছে। রসদ বলে না, রাজনীতির যোগানের যে রসদ, এই রসদগুলো কোথা থেকে আসে? এই রসদের মালিকগুলো হচ্ছে এই গোপীবল্লভপুরের শেখ জাহিরুল আলীর মতো মানুষ, যারা রাজনীতির জন্য খরচা করে পেছনের দরজা দিয়ে। আজকে জাহিরুল আলীর বাড়িতে যখন ইডির তল্লাশি হয়, তখন সেখানে কিন্তু একটা বিপুল পরিমাণের টাকা সেখানে উদ্ধার হয়, এবং তার কলকাতার অফিসেও কিন্তু হয়েছে। তাহলে এই যে ইডি বেছে বেছে কোথায় হানা দিচ্ছে, তোমাকে এটা বুঝতে হবে। ইডির এর মধ্যে কোনো স্বার্থ জড়িয়ে আছে, শুধু ইডির স্বার্থ নয়, এর টিকিটা বোধহয় অন্য কোথাও। এটা আমাদের কথা বলছি না, মানে যারা রাজনৈতিক বিশ্লেষণ আছে তারা বলছে যে কোথাও এই যে আর্থিক যোগানোর, রাজনৈতিক কেন্দ্রে যে আর্থিক যোগানোর যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিছুদিন আমরা দেখলাম যে বীরভূমের গরু পাচার নিয়ে একটা বিশাল তদন্ত হলো, বিশাল কিছু হলো, তারপরে হঠাৎ করে চলে আসে। আমার মনে হয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি। একেবারে আমাদের প্রতিনিধি রয়েছেন শঙ্কর বারিক। শঙ্কর, লাস্ট কি আপডেট রয়েছে জানতে চাইবো তোমার কাছে। একদমই দেখো, ঝাড়গ্রামে কিন্তু অবৈধ বালি খাদান কাণ্ডে হাই ভোল্টেজ অভিযান চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টরের টিম সোমবার ভোর থেকে প্রায় 20 জনের একটি বিশেষ টিম কিন্তু জেলায় প্রবেশ করে একযোগে আলাদা আলাদা করে 3টি জায়গায় তল্লাশি শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই চলে এই অভিযান। সূত্রের খবর কিন্তু গোপীবল্লভপুরে যে ভামাল গ্রাম আছে, বালি ব্যবসায়ী অনন্ত বেড়া, অমরজিৎ বেড়ার বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি বেলিয়াপাড়া থানার আটকোলা গ্রামে দুঃখীরামবাগের বাড়িতেও ঘিরে তল্লাশি চালানো হয়। অভিযোগ, এরা সকলেই কিন্তু নকল সিও ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ বালি পরিবহনের সঙ্গে যুক্ত। একাধিকবার এই নিয়ে থানায় অভিযোগও রয়েছে। অন্যদিকে চরমুন্ডি এলাকায় বালি ব্যবসায়ী অনুরণ সেনাপতি অফিসে হানা দেয় ইডি। অফিস ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। এরপর কিন্তু তদন্তকারীরা ভেতরে প্রবেশ করে এবং নথিপত্র খতিয়ে দেখান এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। সবচেয়ে বড় হানা হয়েছে গোপীবল্লভপুরে নয়া অবসানে সুবর্ণরেখা নদীর তীরে বালি ব্যবসায়ী শেখ জাহিরুল আলীর বাড়িতে। তিনি ভিলেজ পুলিশ থেকে চাকরি ছেড়ে বালির ব্যবসায় নামা জাহিরুলের বিরুদ্ধে যে অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে সুবর্ণরেখা নদী থেকে কিন্তু বালি উত্তোলন ও পাচারের সঙ্গে যুক্ত। ইডির তল্লাশিতে তার বাড়ি থেকে প্রায় 12 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত পাশাপাশি তার যে গাড়ি আছে মালিকাধীন তিনি রয়েছে, সেই গাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়। একই সঙ্গে গোপীবল্লভপুরের ডমপাড়ায় ইডি হানা দেয় জিডি মাইনিংয়ের যে অস্থায়ী অফিস রয়েছে সেখানে। এই সংস্থাটি এলাকার বালি খাদানের টেন্ডার নিয়েছিল বলে অভিযোগ। খাদান সংলগ্ন যে অফিস থেকেই বালি পাচারের ছক কষা হতো। অফিসে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি দপ্তরের আধিকারিকরা। যেমন সোমবার ভোর থেকে কিন্তু ইডির এই তল্লাশিতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হঠাৎ এত কেন্দ্র বাহিনী দেখে আতঙ্কিত হলেও অভিযানের খবর কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে এই চর্চা শুরু হয়ে যায় সর্বত্র। ইতিমধ্যেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অবৈধ যে খাদান থেকে সংগৃহীত বালির পাচার চক্রের আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে। এর আগেও কিন্তু জেলা প্রশাসন একাধিকবার অভিযান চালালেও এবার কিন্তু কেন্দ্রীয় সংস্থায় নামায় অন্য মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু চাপানোতর। সব মিলিয়ে ইডির এই সক্রিয়তায় কিন্তু ঝাড়গ্রাম জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেমনটা বলে রাখি, তদন্তে আরো কি তথ্য উঠে আসে তার দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে গোটা জেলা। শঙ্কর, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এর আগে কি কখনো কি স্থানীয় মানুষজন বা স্থানীয় প্রশাসন, তুমি যেমনটা বলছে যে অভিযান চালিয়েছে কিন্তু সেইভাবে কিন্তু ফলপ্রসূ হয়নি, কিন্তু কখনো কি তার আগে তারা কি কখনো কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি? কখনো কি স্থানীয় মানুষজনের সন্দেহ হয়নি যে কিভাবে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হচ্ছে?
তোমাকে এ বিষয়ে বলে রাখি, এর আগের যে রাজ্যের যে প্রশাসন বেশ কিছুদিন আগেও কিন্তু এই যে অবৈধ যে বালি খাদান রয়েছে সেখানে কিন্তু হানা দিয়েছিল, বালি খাদানের এক মালিককে গ্রেপ্তারও করা হয়েছিল। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, এই অবৈধ যে বালি খাদানগুলি রয়েছে সেইগুলোর খবর কিন্তু প্রশাসনের কাছে ছিল, যার কারণে রাজ্য প্রশাসন কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে একজন খাদান মালিককে গ্রেপ্তারও হয়, বিভিন্ন জায়গায় হানাও দেওয়া হয়। সেক্ষেত্রে এবার কিন্তু এই প্রথমবার ইডির দপ্তর থেকে নানান জায়গায় এই যে হানা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্য মনে করছেন রাজনৈতিক কর্মীরা। শঙ্কর, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে ইডি আধিকারিকরা যখন সকালে পৌঁছালেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে সাম্প্রতিক সময় যে ইডি যখন কোথাও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর কিন্তু চড়াও হতে দেখেছিলাম। এক্ষেত্রে কিরকম গ্রামের ছবিটা ঠিক কেমন ছিল? একদমই না, তোমাকে যেটা বলে রাখি, ভোর সকাল হতে কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, কারণ হঠাৎ করেই কেন্দ্র বাহিনীর টিম গোপীবল্লভপুরের নানান এলাকায় নানান ভাগে পৌঁছে যায়। এ নিয়ে রীতিমতো একটা মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল, কিন্তু তারা জানার পর যখন জানলো যে অবৈধ যারা বালি খাদানের সাথে যুক্ত তাদের বাড়িতে হানা দিচ্ছে ইডি দপ্তরের আধিকারিকরা, সেক্ষেত্রে তারপরে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা আছে কোনো কিন্তু সমস্যার সৃষ্টি হয়নি। অনেক ধন্যবাদ শঙ্কর, তুমি আমার পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো। আমরা কথা বলছিলাম আমাদের ঝাড়গ্রামের প্রতিনিধি শঙ্কর বারিকের সঙ্গে। বিপ্লব, শঙ্করের সঙ্গে কথা বলে আমরা দুটো বিষয় কিন্তু এখানে স্পষ্ট হলাম। একটা বিষয় হচ্ছে যে এখানে ভিলেজ পুলিশ ছিল সে কিন্তু, এবং তারপরে দেখা যাচ্ছে এই বালি ব্যবসার সঙ্গে সে নাম লেখায় এবং তারপরেই তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে থাকে প্রথমত। দ্বিতীয়ত আরেকটা বিষয় কিন্তু আমরা দেখছি যে যদি আমরা দেখি যে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনেক সময় দেখা গেছিল যে এই অভিযান চালাতে গিয়ে ইডির সঙ্গে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেছিল তাদের উপর কিন্তু আক্রমণ হয়ে এসেছিল উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা দেখেছিলাম। এক্ষেত্রে কিন্তু গ্রামে যখন প্রবেশ করা হলো যথেষ্ট কিন্তু একটা আটোসাটো নিরাপত্তার দিক রাখা হয়েছিল। এই দুটো বিষয়টাকে কিভাবে দেখছে? এক সিভিক পুলিশ, যে ভিলেজ পুলিশের উত্থান, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী। একদম প্রথম কথা হচ্ছে যে যার নাম বলা হচ্ছে, একদম সুবর্ণ নদীর ধারে যিনি রাজপ্রাসাদ বানিয়েছিলেন, একেবারে তিনি একটা সময় ছিলেন গ্রাম্য পুলিশ, গ্রামের পুলিশ। ভিলেজ পুলিশ বলতে গ্রামের পুলিশ। সুতরাং সে তার গ্রামটাকে জানে, কোথায় লুকিয়ে আছে সোনা, কোথায় লুকিয়ে আছে সে জানে। একটা সময় গ্রাম্য পুলিশ থাকাকালীন সে নিজের জায়গাটা একদম প্রক্ত করে নিয়েছিল এবং সেই জায়গা থেকেই তার উত্থান। সে জানে কোথায় কতটা কি বন্টন করতে হবে, চুরির জায়গাটা জানে। আরেকটা জায়গা হচ্ছে নকল সিও, কিন্তু এটা মাথায় রাখবে, নকল সিওর কথাটা বলা হচ্ছিল, নকল সিওর কথা বলা হচ্ছিল যে নকল সিও তৈরি করা হয়েছিল। তা এই যে নকল সিও তৈরি করা হয়েছিল, তা প্রশাসন কি ঘুমোচ্ছিলেন এতদিন বাদে? যেটা বলছিলে যে ইডি এর আগের বার উত্তর চব্বিশ পরগনা বা অন্যান্য জায়গায় যখন আমরা দেখলাম ইডির হানা দিচ্ছে, তখন একটা জনরোষের মধ্যে পড়তে হয়েছে। ভুল করছো, জনরোষ বলে কিছু হয় না, উদ্দেশ্য প্রণোদিত জনরোষ ছিল। কারণ কোথাও কোনো একটি রাজনৈতিক দল ভয় পেয়েছিল, কারণ বারবার যাদের ধরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সেই জনরোষটাকে তৈরি করা হয়েছে। একদম এর মধ্যে কোনো মানে বিষয় নেই। দ্বিতীয়, তুমি ধরো যেই রাজনৈতিক নেতা বাদ দিয়ে বালি খাদান ধরা হলো, সেখানে কিন্তু তুমি কখনোই কাউকে পাচ্ছ না, মানুষকে পাচ্ছ না, কারণ স্থানীয় মানুষ কিন্তু অতিষ্ঠ এই বালি মাফিয়াদের জন্য। কারণ এই বালি মাফিয়াদের জন্য রাস্তা নষ্ট হচ্ছে, এলাকার যে সাংবিধানিক অধিকার যেগুলো আছে, মাফিয়াদের উৎপাতে সাধারণ আশেপাশে গ্রামের মানুষের জনজীবন নষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছে। প্রতিবাদ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ আছে, ভয়ে গ্রামের মানুষ কিন্তু এই মাফিয়াদের বিরুদ্ধে কিছু বলতে পারেনি। কিন্তু আজকে যখন এই ধরনের ঘটনা ঘটছে, তুমি কি মনে করছো প্রচ্ছন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো শাসক দল যদি না থাকে তাহলে এই ধরনের অন্যায় ঘটনা বা এই ধরনের বেআইনি কাজ চলতে পারে না। আমাদের কাছে যে তথ্যটা আসছে, যেমনটা দেখা যাচ্ছে ঝাড়গ্রামের বেড়িয়াবেড়া এছাড়াও আরও 3টি থানা, মেদিনীপুরের আরো 2টি থানা, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু পুলিশ তাহলে কেন নিশ্চুপ? এখানে মজার বিষয়টা হচ্ছে, তোমাকে আগেই প্রথমে যে কথাটা আমি বলছিলাম যে এই যে বালি খাদানের যারা মানে ভুয়ো মালিক বলো আর মালিক বলো যাই বলো, এদের প্রত্যেকেরই কোথাও লিঙ্ক আপ রাজনৈতিক নেতাদের কাছে বাধা আছে। আমি তোমাকে বলেছিলাম না যে কোথাও একটা গোপন অর্থের লেনদেন আছে, এই গোপন অর্থের লেনদেনের জন্য প্রশাসন চাইলেও কিছু করতে পারে না।
কোথাও প্রশাসন চাইলেও কিছু করতে পারে না, আবার প্রশাসনের কোথাও মদত আছে যার জন্য এটা হয়। এই বেআইনি বালি খাদান আগেও ছিল, বিগত বামফ্রন্টের আমলেও ছিল, আর এখন যে নতুন করেছে হয়েছে এটা বলা যাবে না, এটার শ্রীবৃদ্ধি পেয়েছে। তুমি যদি বলো প্রকাশ্যে আরো বেশি করে প্রকাশ্যে এটা শ্রীবৃদ্ধি পেয়েছে, এটা একেবারে, তুমি বলতে একেবারে। পারো। আমরা মনে হয় অনেকটা আজকে বালি খাদান নিয়ে বলে ফেলেছি। একেবারে আমরা পরবর্তী প্রতিবেদনে যাব নিশ্চয়ই। আমরা আমরা প্রথমে যে বিষয়টা রাখবো যে একেবারেই আমরা দেখেছি 2025-26 শিক্ষাবর্ষে যেমনটা দেখা যাচ্ছে, সোমবার 2025 সালের প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর কালনা মহকুমায় প্রায় 7,000-এরও বেশি ছাত্রছাত্রী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। নতুন প্যাটার্ন অনুযায়ী 40 নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের, এবং সময় কিন্তু দেওয়া হয়েছে সেখানে 1 ঘন্টা 15 মিনিট। এই যে নতুন যে প্যাটার্নটা যেটা নিয়ে আসা হলো, এই জায়গাটাকে কিভাবে দেখা হচ্ছে? কোথাও কি দাঁড়িয়ে শিক্ষার্থীরা তারা কি তাদের পক্ষে কি এটা সুবিধা হলো নাকি আরো অবনতির দিকে যাচ্ছে? না, আজকে একটা দারুণ জিনিস যেটা বাংলার মানুষ হয়তো যারা পরীক্ষা দিয়েছে তারা জানতে পেরেছে, সারা বাংলার মানুষ জানেনি। আজকে তোমাকে বলে দিই, গতবারের তুলনায় এবছরের কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবারের পরীক্ষার্থীর সংখ্যা 6.6, হ্যাঁ, প্রায় 6,60,000। 6,60,000 একেবারেই। তো 6,60,000 এবার পরীক্ষা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বিগত দিনে দেখেছি যে ওএমআর শিট, সেই ওএমআর শিটে এবার পরীক্ষা দিচ্ছে। এখানেই তো বড় প্রশ্ন তৈরি হচ্ছে, এখানেই বড় প্রশ্ন তৈরি একদম হচ্ছে। বাস্তব কথা যে এই ওএমআর শিট নিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা, এবং আশঙ্কা যে নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বলি একেবারে মূল শিক্ষা প্রবেশের দ্বিতীয় দ্বার বলা যেতে পারে, মাধ্যমিক প্রথম ধাপ এবং উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ধাপ। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি একটা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় এভাবে এই ওএমআর পদ্ধতিতে যদি ফেলে দেওয়া হয়, এটা আগামী দিনে তাদের কি একটা ভালো দিকে এগোতে পারে নাকি কোথাও? তোমাকে যেটা বলছি যে এটা না পরীক্ষা, এটা তোমাকে সময়ের সাথে আধুনিকরণ করতে হবে, এটা একদম বাস্তব কথা। সময়ের সাথে আধুনিকরণ করতে হবে, কারণ না হলে তো উত্তরপত্র মঙ্গলপাঠ্য এই আধুনিকীকরণ করতে গিয়ে অবক্ষয় হচ্ছে না তো? কারণ রাজ্যে প্রায় কিন্তু এই মুহূর্তে 8,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, নিয়োগ নেই, বারংবার কিন্তু বিরোধীরা সরব হচ্ছে। একদম দেখো, কালকে এসএসসির পরীক্ষা হয়েছে, আশা করা যায় সেই স্কুলগুলো আবার পুনরুজ্জীবিত হবে, নতুন করে মাস্টাররা আসবে, এটা প্রত্যাশা করা যেতেই পারে। এসএসসির পরীক্ষা হয়েছে মানে সেখানে নিয়োগ হবে। তারপরে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া বিপদে যদি একটু দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে কিন্তু ভরসা কিন্তু তারা রাখতে পারছে না, প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। একবার তাহলে আমাদের প্রতিবেদনটা দেখি, তাহলে মনে হয় দর্শকও কিছুটা বুঝতে পারবে। একেবারে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5.9 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এবছর প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন 6.6 লক্ষ ছাত্রছাত্রী। এবছর কালনা মহকুমায় প্রায় 7,000-এরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছেন এই পরীক্ষায়। নতুন প্যাটার্ন অনুযায়ী 80 নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। ফলে পরীক্ষার ধরন অনেকটাই কম্পিটিটিভ পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যৎ জীবনে তা ছাত্রছাত্রীদের যথেষ্ট এগিয়ে দেবে বলেই মত শিক্ষক মহলে। বা অন্য কোনো পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলোতে এবং পরীক্ষা ওএমআর শিটে দিয়েছি, কিন্তু একেবারে অফিসিয়ালি ওএমআর শিট পরীক্ষা এখনো পর্যন্ত দিইনি, এটাই প্রথম। আজকে পরীক্ষায় কিরকম কোশ্চেন এসেছিল, কিরকম? মোটামুটি ভালো কোশ্চেন এসেছিল। এতে মনে হচ্ছে কি ভবিষ্যতে তোমাদের আরো ভালো? হ্যাঁ, অবশ্যই। মানে কাউন্সিল যখন এরকম সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই ভালো হওয়ারই জন্য সিদ্ধান্তটা নিয়েছে। প্রথম দিন বাংলা পরীক্ষা এক ভিন্ন দৃশ্য দেখা গেল এই দিনে। নান্দনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিনের অসুস্থ হয়ে পড়ায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পর্ষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় এবং তিনি সেখানেই পরীক্ষা দেন। কালনা শহরে মহারাজা উচ্চ বিদ্যালয়, আম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শেষ দিনে অনেকেই জানিয়েছেন এই নতুন পদ্ধতিতে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, যে বিষয়টা দেখা যাচ্ছে যে তাদের পক্ষে সুবিধা হবে অনেক পরীক্ষার্থী বলছেন, কারণ অনেক পরীক্ষার্থীদের মধ্যে যেটা উঠে আসছে যে না কিছুটা হলো সমস্যা তৈরি হতে পারে, কারণ নতুন পদ্ধতি, একেবারেই নতুন পদ্ধতিতে তার আগে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতিটা হয়তো পর্যাপ্তভাবে নেওয়া হয়নি। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি সেক্ষেত্রে আগামী দিনে এই যে মার্চে পরবর্তী সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষাটা রয়েছে, এই সেমিস্টার পদ্ধতিটা চালু হলো, মার্চে পরীক্ষাটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি দুটো নম্বর তো একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে তাদের
রেজাল্ট আউটের ক্ষেত্রে, এক্ষেত্রে কি ধরনের আমরা প্রত্যাশা রাখতে পারি? না, একদম একদম তুমি যেটা বলছো, আগে এই পেপারগুলো দেখতো স্কুলের শিক্ষকরা দেখতেন একদম। এখানে কিন্তু এই খাতাগুলো কম্পিউটারের মাধ্যমে দেখা হবে এবং সবটাই কম্পিউটারে নথিভুক্ত থাকবে। তুমি ওএমআর সিট নিয়ে চিন্তিত হচ্ছে, যদি ওএমআর সিটগুলো আবার গিয়ে আমাদের বাইরে রাজ্য থেকে আনতে হয়, তুমি এই আশঙ্কায় ভয় পাচ্ছ যে এবার সেটা হবে না। ভয় আমার পাওয়ার বিষয় না, ভয় দর্শকদের কারণ এসএসসি যে বিষয়টা প্রকাশ এসেছে একেবারে। আমি এই নিয়ে প্রবীণ শিক্ষকদের সাথে কথা বলেছিলাম যে এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন, একজন টিচার হিসাবে কিভাবে দেখছেন। তারা বলছে যে এটা অত্যন্ত স্বচ্ছ ব্যাপার, কারণ এই যে আগে হাতে যে আমরা খাতা দেখা হতো, ঠিক আছে, এক দুটো খাতা তো নয়, বিশাল অঙ্কের, এক একজন মাস্টারের কাছে একটা বিশাল চাপ তৈরি হতো, দীর্ঘ সময়ও লাগতো। সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই সহজ হবে। তার থেকেও মাস্টারমশাইরা যেটা বলেছেন যে দেখো 11 ক্লাস থেকেই শুরু হয়ে যাচ্ছে এই সেমিস্টারটা, যেটা আমাদের পি টেস্ট, আমরা টেস্ট এইভাবে হতো, সেই রকমভাবেই কিন্তু এটা হচ্ছে। সবচেয়ে বড় কথা, অভ্যাস শুরু একটা যে কোনো ভালো কাজে শুরু করলেই সেটা শুরু করা যাবে। আমরা যদি আজ নয় কাল করব এটা ভাবতে থাকি, তবে একটা বড় ঐতিহাসিক ভুল হয়েছিল বামফ্রন্টের সময়। তোমাকে একদম পরিষ্কার বলি যে প্রাথমিক শিক্ষা থেকে যখন ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, তার খেসারত কিন্তু দিতে হয়েছিল। ধরো, দ্বিতীয় হচ্ছে কম্পিউটারকে আমাদের রাজ্যে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, যেটা চলে গেছিলো ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে চলে গেছিল, যার ফলে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছিলাম। সে জায়গায় দাঁড়িয়ে যদি দেখো, তাহলে আজকে যে ওএমআর সিটে যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু একটা স্বচ্ছতা থাকবে, কারণ তুমি জাস্টিফাই করে পরে সেটা তুমি অনলাইনে তুমি দেখতে পাবে তুমি কি দিয়েছো না দিয়েছো। সেই কথাই বলছেন যে পুরো বিষয়টাই থাকবে কম্পিউটারে এবং এখানে কোনো ভুল হওয়ার জায়গা নেই। দেখো, যা আগে হয়েছে, যেটা দেখে অভিভাবকরা মনে করছে ওএমআর শিট মানেই তাদের কাছে একটা আতঙ্ক, যে ওএমআর শিট বাইরে থেকে আনতে হয়ে গেছিলো, হারিয়ে গিয়েছিল। আমি এখান থেকে নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে সেই দেখুন, নতুন সময় আসছে, ডিজিটাল সময় আসছে, সুতরাং ডিজিটাল সময় আসলে তাকে গ্রহণ করতে হবে। একটা সময় বাজারে আমরা মোটা টাকা দিয়ে বাজার করতে যেতাম, এখন তো একটা মোবাইল থাকলে আমরা বাজার করতে পারি এবং খুব সহজে কিন্তু আমরা বাজার করতে পারছি। একেবারে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। তবে একটা বিষয়, কারণ সারা বছর যখন পরীক্ষাটা হয়, সারা বছর প্রস্তুতি নেওয়ার পর মার্চে গিয়ে যখন পরীক্ষাটা দেওয়া হয়, সেক্ষেত্রে একটা প্রস্তুতি থাকে। নতুন পদ্ধতিতে যে বিষয়টা উঠে আসছে, দুটো ভাগ, অর্থাৎ পড়ুয়াদের ওপর কিন্তু দুটো ভাগে কিন্তু তাদের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। একদিকে আসন্ন শারদ উৎসব, তার আগেই তাদের এরকম একটা পরীক্ষা, এটা একটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। এটা তুমি খুব ভালো কথা বলেছিলে, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যখন আমাদের প্রতিনিধিরা কথা বলছিল, তারা কিন্তু একটা কথাই বলছিল যে সময়টা বড় কম আর সামনে পরীক্ষা। এবার আজকে যখন পরীক্ষার কথা বলা হচ্ছে, তাদের কাছে সময় কম, আবার যেই পুজোর পরে পরীক্ষার কথা বলা হবে, তখন কি বলবে বলো তো? তখন বলবে যে সামনে পরীক্ষা ছিল, পুজো ছিল বলে আমরা পড়াশোনাটা করতে পারি। একেবারে আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি কালনা থেকে রয়েছে রীতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো রীতার সঙ্গে। রীতা, ছাত্রছাত্রীরা আজকে তো পরীক্ষা উচ্চ মাধ্যমিকের নতুন প্যাটার্নে তারা কিন্তু পরীক্ষা দিল, আজকে কি প্রতিক্রিয়া উঠে এলো, তাদের জন্য কি এটা আরো সুবিধা হলো? দেখো, যে কোনো কিছু যখন শুরু হয় তখন সেটা কখনো কোনো ছাত্র ভালো বলবে, কখনো কোনো ছাত্র বা ছাত্রী সেটাকে খারাপ বলবে, এবং তাদের অভিভাবক যারা আছে তারাও সেটাকে সঠিকভাবে নিতে পারবে না। কিন্তু কিছু কিছু ছাত্র বা ছাত্রী যেটা জানিয়েছে যে এই যে নতুন সেমিস্টারে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নতুন নিয়মে যে শুরু হলো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ, তবে কিছু কিছু ছাত্র বা ছাত্রী যারা আছে তারা কিন্তু এইটাতে মানে কোনো রকম দ্বিমত প্রকাশ করেনি। তারা কিন্তু খুব খুশি, কারণ কি, তাদের যে পড়ার যে চাপ, 1 বছর ধরে যে পড়ার যে চাপটা রয়েছে, সেটা কিন্তু অনেকটাই এই দুটো সেমিস্টারের জন্য অনেকটাই হালকা হয়ে গেল। তারা কিন্তু অনেকেই খুশি। কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা এটাকে মেনে নিতে পারছে না। তারা বলছে আমরা পড়তে সময় পাইনি, সেভাবে কিন্তু আমরা সঠিকভাবে অ্যান্সারও কমপ্লিট করতে পারিনি, সেই জন্য কিন্তু তারা এটা অনেকে দ্বিমত প্রকাশ করেছে। রীতা, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছিল? তারা কি বলছেন? হ্যাঁ, একজন টিচার রয়েছেন যিনি আমাদের কালনার একটি স্কুলের টিচার রয়েছেন, তো তারা মানে এটাই বলছে যে বেশ কয়েক বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদিনে দুটো পেপার হতো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো
তো তারা বলছে যে এই যে নিজেদের মধ্যে যে পড়ার যে একটা যে আলস্যতা ছিল, যে পড়তে ইচ্ছা করছে না, বা অনেকে এই পড়াটাকে নেগলিজেন্সির মধ্যে নিয়ে গেছিল, কিন্তু সেটা কিন্তু এই দুটো সেমিস্টারে হওয়ার পরে পড়ার চাপটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যে সেমিস্টার গুলো ভাগ হওয়াতে অনেক ছাত্রছাত্রী আছে যারা মানে খুব মেধাবী নয়, যারা পড়াশোনা মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুবিধা হয়েছে। মেধাবীদের কথা বাদ দাও, তারা তো তাদের কথার মধ্যে ধরাই যায় না, কারণ তারা কিছুক্ষণ পড়লে তাদের পুরো সাবজেক্টটাই তাদের মাথার মধ্যে থেকে যায়। কিন্তু যারা স্বল্প মেধাবী রয়েছে তাদের কিন্তু এই যে দুটো সেমিস্টার হওয়ার ফলে পড়াশোনা খুবই সুবিধা আছে। এবং স্কুল শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার বলছেন এতে আমাদেরও পড়াতে সুবিধা হয়েছে। আমরা যে হিউজ পরিমাণ যে একটা চ্যাপ্টার থাকে পরীক্ষার আগে যে সাজেশন দেওয়া, যে টেস্ট হওয়া, এইগুলো থেকে তারা অনেকটা বিরত পাবে এবং স্টুডেন্টদের আরো ভালোভাবে পড়াতে পারবে, যেহেতু দুটো সেমিস্টারে এই পরীক্ষাটা স্টার্ট হয়েছে এই বছর থেকে। রীতা, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, ওএমআর পদ্ধতি, এই ওএমআর পদ্ধতি যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা কিন্তু এই প্রথম তারা কিন্তু ওএমআর পদ্ধতির সম্মুখীন হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে সঠিকভাবে তাদের যে নাম রেজিস্ট্রেশন সমস্ত কিছু যে সেখানে লেখার যে বিষয়টা রয়েছে, অতিরিক্ত কি নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়েছিল? কারণ আমরা যেটা জানতে পারছি 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হয়েছিল। না, অতিরিক্ত কোনো সময় দেওয়া হয়নি ঠিকই, কিন্তু যেসব স্কুলে যেসব ছাত্রছাত্রীদের সিট করেছিল সেখানে যেসব শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু খুবই সাহায্য করেছেন এই ওএমআর সিটটি কমপ্লিট করতে, এবং তারা কিছুক্ষণ পরীক্ষা করার পরে তারা কিন্তু এসেও দেখে গেছে। এখন যখন ওএমআর সিটটা কমপ্লিট হচ্ছে তারা কিন্তু বারবার পাশে দাঁড়িয়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি সেগুলো জিজ্ঞাসা করেছেন এবং তারাও এটা সাহায্য করেছে। একদম কোনো ব্যতিক্রম ঘটনা কি কালনায় এবছর ছিল এই পরীক্ষা ঘিরে? এবছর ছিল যখন পরীক্ষাটা শুরু হয় তখনই একজন ছাত্র এবং একজন ছাত্রী অসুস্থ ছিল, কিন্তু পরীক্ষার সময় অসুস্থ হয়নি, তাদের কালকে থেকে জ্বর ছিল, সেই কারণে তারা আজকে কালনা হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে, কারণ ব্যতিক্রম খবর তো থাকবে। একেবারে কারণ এই বিষয়টা আমরা কিন্তু অন্যান্য সময়ও কিন্তু আমরা দেখি যে যদি ধারাবাহিক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যারা রাস্তায় থাকেন এবং রাস্তার যে সমস্ত পুলিশ থাকেন এবং টোটো চালক থাকেন বা অন্যান্যরা, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক্ষেত্রে হাসপাতালে বসে যেমনটা আমরা যে তথ্যটা আমরা পাচ্ছি, সাপের কামড়ে আক্রান্ত হাসপাতালে বেডে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3rd সেমিস্টার পরীক্ষা দিল। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে হাসপাতালে বসে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া হলো এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তার ব্যবস্থা করেছে, এমনই কিন্তু একটা বিষয় কিন্তু উঠে আসছে। একদম এই ছবিটা আমি দেখতে চাইবো যে আরামবাগের ছবি, এই ছবিটা একদম আরামবাগের ছবি। এই ব্যতিক্রম ছবিটা দেখো এর আগে হয়েছে কেন, সাপের কামড়ে আক্রান্ত ছাত্রী। আমার মনে হয় যদি একটু প্রতিবেদনটা আমরা একটু দেখি তারপরে আমরা আলোচনায় আসছি। সাপের কামড়ে আক্রান্ত ছাত্রী হাসপাতালে বেডে বসেই দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আক্রান্ত ছাত্রীর নাম মেঘা দাস। রাজ্যের প্রথমবার শুরু হলো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, আর সেই পরীক্ষার প্রথম দিনেই নজির গড়ল প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। এদিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে বসেই সেই পরীক্ষা দিলেন হাটবসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশনের ছাত্রী মেঘা দাস। তার বাড়ি বলরামপুর এলাকায়। জানা গেছে রবিবার সন্ধ্যায় সাপের কামড়ে গুরুতর আহত হয় মেঘা। তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানেই শুরু হয় চিকিৎসা। সোমবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল আরামবাগ হাই স্কুলে। পরিস্থিতির খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন ও পরীক্ষা কেন্দ্রকে বিষয়টি জানায়। এরপরেই নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সোমবার আরামবাগ হাই স্কুলের শিক্ষক, পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে মেডিকেল কলেজ হাসপাতালে বেডে বসেই উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষা দেয় মেঘা। চিকিৎসার পাশাপাশি পরীক্ষায় বসার সুযোগ পাওয়ায় স্বস্তি পেয়েছে মেঘা ও তার পরিবার। ভর্তি বলতে ওকে কালকে রাত্রে বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে স্বল্প মানে স্নেক বাইট হয়, তো স্নেক বাইটের পর ও এই হসপিটালাইজড হয়। তারপর থেকে আমাদের যে পারমিশন পরীক্ষা, ওর আজকে থেকে তো পরীক্ষা শুরু, তো এই পরীক্ষা শুরুর জন্য ওই পারমিশন করানো বা ইত্যাদি যোগাযোগ করা, যে কনভেনারের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি নিয়ে আমি ওই ব্যাপারটা পুরোটা কন্ট্রোল করে আজকে পরীক্ষার জন্য হসপিটালাইজ করা হয়েছে। হসপিটাল থেকেই পরীক্ষা দিচ্ছে, যেতে আমরা খুব খুশি। পাশাপাশি পরীক্ষায় বসার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে খুশি হরপার্বতী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
বিপ্লব দা, নিঃসন্দেহে একটি ভালো ছবি একেবারে বলা যেতে পারে। অসুস্থ থাকলেও যেভাবে কর্তৃপক্ষ যেভাবে দায়িত্ব সহকারে পরীক্ষার যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং যেভাবে নিরাপত্তার দিকটাকেও কিন্তু দেখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। অর্থাৎ সারাদিনের যে বিভিন্ন রকমের খবর থেকে দেয় তার মধ্যে কিন্তু নিঃসন্দেহে একটি ভালো খবর একেবারেই। একদম এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। এই স্বাভাবিক ছবিটাই তো আমরা দেখতে চাই, তাই না? এই ছবিটাই তো আমরা দেখতে চাই। পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন কাজ করবে, কারণ দেখো জীবনের একটা মাধ্যমিক পরীক্ষার পর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরেকটা দোরগোড়ায় পৌঁছাবে। সেই সময় যদি কোনো বাধা হয় তাহলে সেই ছাত্রছাত্রীটার জীবনে একটা বড় দাগ পড়ে যাবে। আমি দাগ বলতে তার বাধা হয়ে গেলে ওটা উৎসাহটা মানসিকভাবে সে পিছিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অনেকটা পিছিয়ে যাওয়া। এই ক্ষেত্রে প্রশাসন যেটি করেছে সেটি অত্যন্ত, আমি বলবো যে এই সময়টা সত্যি কথা বলতে প্রশাসন সক্রিয় থাকে। আর যারা থাকে না তাদেরকে তুমি এই সমাজের মানুষ বলে কি করে মনে করবে আমি জানি না। আমাদের বোধহয় সঙ্গে প্রতিনিধি যদি আছে থাকতে পারি, আর প্রতিনিধির সঙ্গে একটু কথা বলার চেষ্টা। একেবারে আরামবাগ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু রয়েছে, আমরা কথা বলবো পিন্টুর সঙ্গে। পিন্টু, কি জানাই যাচ্ছে, অর্থাৎ এই ছাত্রীকে যে ব্যবস্থা করে দেওয়া হলো, পরীক্ষার যে ব্যবস্থা করা হলো, প্রাথমিকভাবে কি জানাই যাচ্ছে যে এই ছাত্রীকে সহায়তার দিক থেকে কারা কারা এগিয়ে এসেছিল? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে যেহেতু উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের 3rd সেমিস্টারের পরীক্ষা ছিল, যে সাপের কামড়ে গতকাল তার আগেই সন্ধ্যায় সাপের কামড়ে আক্রান্ত হয়েছিল এক ছাত্রী। আজকে কিন্তু তার আরামবাগ হাই স্কুলে তার পরীক্ষা ছিল, কিন্তু পুলিশ যখন স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন তারা কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং প্রশাসনের সহায়তাতে প্রশাসনের যে তৎপরতা, সেই প্রশাসনের তৎপরতায় কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একদম কড়া নিরাপত্তার সাথেই কিন্তু আরামবাগ মেডিকেল কলেজের বেডে বসেই কিন্তু ওই মেঘা দাস নামের ছাত্রী সে কিন্তু আজকে পরীক্ষা দিয়েছে, এমনটাই জানা গেছে। তার পরীক্ষা, সে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তার কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? কোনো রকম কি সে কোনো রকম কি কোনো অসুবিধা কি বোধ করছিল, এমন কি কিছু জানা যাচ্ছে? দেখো, পরীক্ষা বলতে দেখো তার যে পরীক্ষা ছিল সে কিন্তু এখনো পর্যন্ত আরামবাগ মেডিকেলে কিন্তু চিকিৎসাধীন আছেন। তবে তার সাথে যেটা আমরা মৌখিকভাবে জানতে পেরেছি তার কোনো রকম কোনো সমস্যা হয়নি। তবে শারীরিক দিক থেকে তিনি কিন্তু এখন সুস্থ আছেন অনেকটাই। পরীক্ষা তার ঠিকঠাকভাবেই হয়েছে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে, কারণ পুলিশ প্রশাসন যেভাবে ব্যবস্থা নিয়েছে যে তার নামে 3 বছর তো তারা কিন্তু নষ্ট হতো। কারণ ইউনিভার্সিটি আমরা দেখেছি প্রথম থেকে সেমিস্টার চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে, আজকে তার কিন্তু প্রথম দিনের পরীক্ষা ছিল, আর সেই জায়গায় তার কিন্তু একটু বছরটা নষ্ট হয়ে যেত। সেই কারণেই কিন্তু সে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। পিন্টু, আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা সাধারণত দেখি অসুস্থ হয়ে কেউ যদি পরীক্ষা দেয় হাসপাতালে বসে, সেক্ষেত্রে চিকিৎসকের অবজারভেশনে রেখে কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে কি চিকিৎসকের অবজারভেশনে ছিলেন? অবশ্যই আরামবাগ মেডিকেল কলেজের মতো জানিয়ে দিই যে আরামবাগ মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন সেই রমাপত্য রায়, তিনি কিন্তু সেই জায়গাতে উপস্থিত ছিলেন, চিকিৎসকরা ছিলেন এবং তিনি নিজেও কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিলেন। সব রকম রেখে সবার নজরে থেকেই কিন্তু তার পরীক্ষাটা কিন্তু আজকে সম্পন্ন হয়েছে। অনেক ধন্যবাদ পিন্টু। আমরা কথা বলছিলাম আমাদের আরামবাগের প্রতিনিধি পিন্টুর সঙ্গে। আরেকটা খবর পিন্টুর কাছে খুব জানতে ইচ্ছা করছিল, যেটা হচ্ছে সার্বিক আরামবাগের সার্বিক আজকে এইচএস এর পরীক্ষার সার্বিক রিপোর্ট, একদম সার্বিক রিপোর্টটা কি আরামবাগের, এটা যদি পিন্টু একটু আমাদের বলতো। সার্বিক রিপোর্ট বলতে সময় মতো করেই কিন্তু সকালে পরীক্ষা শুরু হয়েছে, একদম ঠিকঠাক টাইমে ছাত্রছাত্রীরা কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে স্কুলেতে। আরামবাগে বেশ কয়েকটা স্কুল আছে যেখানে আরামবাগ মহকুমার মধ্যে গোঘাট এবং খানাপুর, পুরসুরা, আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু সময় মতোই পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষা সারাদিনে যে 1.5 ঘন্টার পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু প্রথম দিনেই কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে। সেইভাবে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। শুধু বিচ্ছিন্ন ঘটনা বলতে শুধু এটাই দেখা গেছে যে সাপে কামড়ানো আক্রান্ত এই ছাত্রী মেডিকেল কলেজে বসে পরীক্ষা দিয়েছে। তাছাড়া কিন্তু সুন্দরভাবেই মহকুমা জুড়ে কিন্তু আজকে পরীক্ষা সম্পন্ন। একদম প্রশাসনিক তৎপরতা ছিল, একদম পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে প্রশাসনের তৎপরতা ছিল এবং যান নিয়ন্ত্রণের, কারণ আরামবাগ শহরে যান নিয়ন্ত্রণ একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের একটা বড় ভূমিকা ছিল। সেখানে পুলিশ বলো, স্থানীয় প্রশাসন বলো, সবাই সক্রিয় ছিল বলে আজকে অসংখ্য ধন্যবাদ পিন্টু তোমাকে সঙ্গে থাকার জন্য, এবং তুমি সঙ্গে থাকো, কারণ এবার পরীক্ষা কিন্তু চলতেই থাকবে আর এই সময় আমাদের এক্সপ্রেস নিউজের নজরটা কিন্তু থাকবে।
একেবারেই। তবে আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে পিডিওর সঙ্গে কথা হচ্ছিল, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ধরনের ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে যদি সেখানে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে চিকিৎসকের অবজারভেশনে রেখে এই পরীক্ষার ব্যবস্থা করতে হয়। এটা কতটা গুরুত্বপূর্ণ বলে একদম। দেখো, ব্যাপারটা হচ্ছে একটা ছেলে যখন পরীক্ষা দেয় বা একটা ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, তার কিন্তু একটা মানসিক স্ট্রেস তৈরি হয় যে সে একটা স্কুলের মধ্যে পরীক্ষা দিচ্ছে, সে আলাদা দিচ্ছে, ঠিক আছে? এবং তার এই মানসিক স্ট্রেসের সময় একবার সাপে কাটার মতো রুগী, তারপরে দেখো অনেকে জন্ডিস থাকে, কারো জ্বর থাকে, আমরা দেখেছি বিভিন্ন রকম সময়। এই মাথায় যে স্ট্রেস, এই স্ট্রেসটা কাটাবার জন্য কিন্তু একটা ডাক্তার থাকে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে বা তার সেই সময় যেন সেই অবজারভার, সেই ডাক্তার যেভাবে বলবে সেইভাবেই কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু বাস্তব কথা। তবে সেক্ষেত্রে সময়সীমা কিন্তু ঠিক করে দেয় ডাক্তারই, কারণ এটাই বাস্তব নিয়ম। একেবারেই। আমাদের এবার একটু আমরা অন্যদিকে চোখ রাখবো, একটু মালদার দিকে আমরা চোখ রাখবো, কারণ মালদার আজকে একটা বড় ঘটনা আমাদের কিন্তু সামনে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি প্রতিবাদে সোচ্চার হলেন মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে তুমুল বিক্ষোভ দেখালেন সোমবার বিক্ষোভকারীরা। ছাত্রছাত্রীরা অভিযোগ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক হারে ভর্তির ফি বৃদ্ধি করা হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে এই কলা বিভাগে যেমনটা জানা যাচ্ছে যে ভর্তি ফি ছিল 2300 টাকা, সেখানে এবছর সেই ফি বাড়িয়ে করা হয়েছে 4820 টাকা, এবং বিজ্ঞান বিভাগে ভর্তির ফি 3720 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 6820 টাকা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যায় পড়েছেন। এই সমস্যার কথা মাস দুয়েক আগে রেজিস্ট্রারকে জানানো হয়েছিল, তিনি বিষয়টি আলোচনায় বসে সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন সমস্যার সমাধান না হয় তো হঠাৎ করেই ভর্তির নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যা তারা মানতে নারাজ। তাই তারা বর্ধিত ফি কমানোর দাবিতে এই আন্দোলন করেছেন। যে ছবিটা কিন্তু আমরা দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। তবে এই বিষয়ে আমরা কথা বলবো, মালদা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আগে মনে হয় প্রতিবেদনটা একবার একটু ছোট করে যদি আমরা ছবিটা দেখাতে পারি। একেবারে শানু আমাদের সঙ্গে থাকুক, আমরা প্রতিবেদনটা দেখে নিই, তারপরে আমরা আসছি শানুর কাছে। আমরা প্রথমে প্রতিবেদন দেখব। আমরা দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। তো আমাদের সেমিস্টারের ফিস বৃদ্ধি করা হয়েছে, তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে ইউনিভার্সিটির গেটে ধর্ণা দেই। তো সেখানে বাইরের দুষ্কৃতীরা আমাদের হচ্ছে বান্ধবী, আমাদের বন্ধুদের উপর হাত চালিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকেছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় এসে বসেছি। অবরোধ হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য, যতক্ষণ না আমাদের দাবি মানা না হয় ততক্ষণ পর্যন্ত চলবে। बहिरागत दुष्कृतिकारी ने हमारी जो शांतिपूर्ण आंदोलन था उसमें हमला किया, बहुत लड़कियों को लड़का को चोट पहुंचाया। इसकी प्रतिवाद में हम इस रोड को ब्लॉक किया और आंदोलन जारी रखा। हाँ, क्योंकि पुलिस एकदम नीरव दर्शक था, किसी को नहीं पकड़ा, किसी को नहीं गिरफ्तार किया। हम इस नीरव दर्शक भूमिका की नाते हम इस रोड को ब्लॉक किया। এই ছবি মালদা থেকে উঠে আসছে, কি বলবো, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অত্যন্ত নামকরা একটা বিশ্ববিদ্যালয়, বারবার সংবাদ শিরোনামে। আমার মনে হয় আমাদের যিনি প্রতিনিধি আছে সরাসরি, মানে দিনের সেরা খবরের সেরা প্রতিনিধি আমাদের এই মুহূর্তে রয়েছে। একেবারে মালদা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শানুল ইসলাম। শানুর কাছে যাবো। শানু, লাস্ট আপডেট কি উঠে আসছে? হলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াররা। আর দেখো তাদের যেটা অভিযোগ যে দেখো অস্বাভাবিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে। 2023-24 সালে কলা বিভাগে ভর্তির ফি ছিল 2300 টাকা, সেখানে এবছর সেই ফি বাড়িয়ে করা হয়েছে 4820 টাকা, এবং বিজ্ঞান বিভাগে ভর্তির ফি ছিল 3720 টাকা, সেটা বাড়িয়ে এখন করা হয়েছে 6820 টাকা। একদমই দেখো ডবল পর্যায়ে কিন্তু এই ফি বাড়ানো হয়েছে। আর দেখো এই ফি কমানোর দাবিতে তারা কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি কর্তৃপক্ষ রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলেন 2 মাস আগে।
তার সঙ্গে কথা বলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার রয়েছেন তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের সেই সমস্যার সমাধানের জন্য তিনি বিষয়টি দেখবেন। কিন্তু দেখো হঠাৎই কিন্তু এবার ভর্তির কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। আর দেখো এই ঘটনায় তারা ক্ষুব্ধ হয়েছেন। দেখো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তারা বলছেন আমরা এত টাকা কোথায় পাবো, কোথা থেকে নিয়ে এসে এত টাকা আমরা ভর্তি হব। তাই তারা এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে গেট সেই গেট বন্ধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। আর দেখো হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। তবে দেখো সব থেকে বড় বিষয় হচ্ছে যখন তারা বিক্ষোভ দেখাতে থাকে তখন বাইরে থেকে বহিরাগতরা এসে তাদের বিক্ষোভে কিন্তু তাদের সঙ্গে ধস্তাধস্তি করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। শুধু বহিরাগতরা না, কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এমনটাই অভিযোগ তুলেছে তারা। আর তাদের কয়েকজন কলেজের পড়ুয়াকে বহিরাগতরা মারধরও করেছে। আর তারপরে দেখো এর প্রতিবাদে আবার তারা ক্ষুব্ধ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, হাতে প্লেকার্ড দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তারা যেটা অভিযোগ, আমরা ফি কমানোর দাবিতে প্রতিবাদ করছিলাম, সেখানে কেন বহিরাগতরা বাইরে থেকে এসে আমাদেরকে মারধর করলো, কেন তারা বাধাদান দিবে? কলেজ কর্তৃপক্ষ কি করছিল, পুলিশ কি করছিল? ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি, বহিরাগতদের কোনো পুলিশ ধরেনি। আরো পুলিশ আমাদেরকে উল্টো আমাদেরকে মারধর করেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। আর এই অভিযোগকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। শানু, একটা বিষয় উঠে আসছিল যে কয়েকজন পড়ুয়া তারা অসুস্থ হয়ে পড়েছে, এ বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই, যখন যারা প্রতিবাদ করছিল সেই সময় কয়েকজন পড়ুয়াররা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করা হয়। আর তারপরে দেখো সেই ঘটনায় কিন্তু তারা ক্ষুব্ধ হয় যে বহিরাগতরা তাদেরকে মারধর করেছে। তারপরে তারা জাতীয় সড়ক অবরোধ করেছিল। দেখো তাদের যেটা অভিযোগ যে আমরা বারবার বলেছিলাম যে এত টাকা কেন ফি বাড়ানো হলো, অস্বাভাবিক হারে ফি বাড়ানো হয়েছে, আমরা এত টাকা কোথায় পাবো? আর দেখো এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মালদা জেলা শুধু নয়, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আশেপাশের মুর্শিদাবাদ জেলারও কিন্তু যারা ছাত্রছাত্রীরা পড়ুয়াররা রয়েছে তারা এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর তারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা এত টাকা কোথায় পাবে আর ভর্তির জন্য এত টাকা কোথায় পাবে, এই নিয়ে তারা কিন্তু আজ প্রতিবাদে সামিল হয়। সমাধান সূত্র কি কোনো কিছু বেরিয়ে এলো, কি জানা যাচ্ছে? একদমই, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন যে আজকের যে এই যে প্রতিবাদ যে তাদের পড়ুয়ারদের তারা খতিয়ে দেখবেন এবং এর আগেও পড়ুয়াররা জানিয়েছিলেন বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন এবং বিষয়টি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তবে পড়ুয়ারদের সঙ্গে যে দুর্ব্যবহারের যেটা অভিযোগ করছে পড়ুয়াররা, যে কলেজ কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেছে, তা কিন্তু এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানতে নারাজ। অনেক ধন্যবাদ শানু, তুমি পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। বিপ্লব, একটা মারাত্মক অভিযোগ উঠে এলো যে সেখানে পুলিশ নিষ্ক্রিয় রইলো, বহিরাগত। শানুর কাছে আরেকটা প্রশ্ন ছিল যেটা শানুর কাছে ভীষণভাবে দরকার ছিল, যেটা হচ্ছে কলেজের যারা অধ্যাপক, দায়িত্বপ্রাপ্ত যারা অধ্যাপক আছে, তারা এই বৃদ্ধির প্রতিবাদে, এই ফি বৃদ্ধির প্রতিবাদে তারা সমর্থন করেছে যে এই যে ফি বৃদ্ধি হয়েছে এটা সত্যি অন্যায় হয়েছে বা এটা একটা বিবেচনা করা উচিত। কিন্তু যেটা কথা বলছেন শানু, এটা হয়তো আরও ভালো বলতে পারতো, সেটা হচ্ছে তারা কিন্তু একটা কথা বলছে যে ওই যে শ্লীলতাহানি হয়েছে, কলেজের গেট ভেঙে দেওয়া হয়েছে, যে অভিযোগগুলো করছে সেই অভিযোগটা বোধহয় কোথাও ভুল। কারণ আমার মনে হচ্ছে এখানে স্বার্থ জড়িয়ে রয়েছে। কারণ ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছে এরা আগামী প্রজন্মে, এরা মিথ্যে কথা বলার জন্য আছে। ছেলে মেয়েগুলোর মুখ দেখো, আজকে কিন্তু মধ্যবিত্ত নয়, এরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কারণ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের অধিকাংশ কিন্তু নির্ভর করে বিশ্ববিদ্যালয়। আজকে ছেলে মেয়েগুলো শুধু গরমে অতিষ্ঠ হয়ে গেছে তাই নয়, এবং সেই জায়গায় তুমি যদি দেখো যে আমরা চেষ্টা করবো একবার শানুর সঙ্গে যোগাযোগ করবার, যে এইখানে যেটা হলো সেটা হচ্ছে এই ছেলে মেয়েগুলো শুধু অসুস্থ হয়ে গেছে এই গরমের জন্য নয়, এদের উপর ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে তাদের উপর আক্রমণ হয়েছে, বিশেষ করে মেয়েদের উপর আক্রমণ হয়েছে এবং বহিরাগত এবং পুলিশ বহিরাগত রয়েছে। আবার কথা হচ্ছে যে কোথায় ছিল প্রশাসন
একটা ঘটনা ঘটার পরে প্রশাসন সক্রিয় হবে? প্রশাসনের তো আগে থেকেই উচিত ছিল যে এই ধরনের যখন অভিযোগ হয়ে যখন বিক্ষোভটা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে সেই সময়েই আমার মনে হয় সেই জায়গাটায় ঘা দেওয়া উচিত ছিল, মানে এটাকে মেনটেন করার দরকার ছিল, আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন ছিল। এই যে ছাত্রদের দেখো, ছাত্র আন্দোলন হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন, বৃহৎ আন্দোলন, তাদের আন্দোলনের আজকে নৈতিক অধিকার আছে, তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে। কেন 2023-24 যে ফিস ছিল সেই ফিসটা কত ছিল? 2300 টাকা। তুমি যদি ধরো 2300 টাকা ফিস ছিল, সেই ফিসটা বেড়ে 1 লাফে 4820 টাকা, নটে যোগ। কিন্তু কতগুলো তুমি ভাবো, বিজ্ঞান বিভাগের ছিল 3720 টাকা, সেইটা কত? সেইটা দাঁড়িয়েছে 6820 টাকায়। আমি শানু তুমি আছো আমাদের সঙ্গে? আমরা যোগাযোগ করতে পেরেছি শানুর সাথে। শানু, যেটা একদম তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আমার একটু জানার কথা ছিল যে কলেজের প্রফেসর যারা ছিলেন, যারা অধ্যাপক ছিলেন, তারা এই অনৈতিক ফি বৃদ্ধির বিরুদ্ধে সমর্থন করেছে, কিন্তু তারা শ্লীলতাহানি বা এই যে ছাত্রছাত্রীদের উপর আক্রান্ত হয়েছে এই ব্যাপারটা তারা উপেক্ষা করছে বা এই বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এমন কথা কি তারা বলেছেন বা এমন কথা কি জানতে পারছো? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে পড়ুয়ারদের যেটা অভিযোগ ছিল যে কলেজ কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেছে, তবে এই কথা মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। তবে বহিরাগত যারা বাইরে থেকে এসে তাদের মারধর করেছে এবং তাদেরকে যে সেখান থেকে কলেজ থেকে বের করে দিয়েছে, সেই ঘটনার কলেজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর পড়ুয়াররা আরো অভিযোগ করছিল ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ কোন বহিরাগতদের কোনো কিছু করেনি, তাদের ওপর পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও কোনো কিছু করেনি। শানু, বহিরাগত কারা? তাদেরকে কি চিহ্নিত করা গেছে? তারা কি এই কলেজেরই প্রাক্তনী নাকি অন্য কেউ? দেখো, কলেজ পড়ুয়ারা যেটা জানাচ্ছে যে কেউ কেউ এই কলেজের প্রাক্তনী রয়েছে, আবার কেউ কেউ বাইরের রয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ এবং দেখো সংশ্লিষ্ট থানার পুলিশ কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট করো শানু, যখন এই ধরনের একটা আন্দোলন শুরু হচ্ছে তাহলে সেই সময় দাঁড়িয়ে প্রশাসনের কি ভূমিকা ছিল? যখন এরকম ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তখন কি প্রশাসন আগে থেকে তৎপর ছিল না? কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি প্রশাসনকে আগে থেকে অবহিত করেনি বিষয়টিকে নিয়ে? একদমই। দেখো, পড়ুয়ারা যখন তারা প্রতিবাদ করতে গেটের সামনে সামিল হন হাতে প্লেকার্ড নিয়ে, তারপরে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসেছিল, পুলিশ ছিল ঘটনাস্থলে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও পড়ুয়ারদের উপর যে মারধর করেছে বহিরাগতরা, এই নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ করেনি, এমনটাই অভিযোগ করছে পড়ুয়াররা। অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু, সঙ্গে থাকার জন্য। একেবারেই শানু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দিক কিন্তু তুলে ধরলো। যেটা দারুণ খবর নিয়ে আজকে আমরা এসেছিলাম। আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতবাদ জানাতেই পারেন আমাদেরকে। আমাদের ইউটিউব আছে, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল সাইট রয়েছে। যেটা হচ্ছে এবার যদি অনুষ্ঠানটা শেষ করবার জন্য একেবারেই, কারণ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের এই ধরনের খবরে আমাদের চোখ থাকবে, তবে আমাদের এই অনুষ্ঠানে এখনই শেষ করার সময় হয়েছে। আমরা আবারও আগামীকাল এই একই সময় এক্সপ্রেস অনলাইন নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।